তো দেখেন আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার হওয়ার কারণে কি পরিমাণে জ্যাম। সবাই ঘুরতে বেরিয়ে গেছে সৌদিতে, কেউ বাসায় শুয়ে নেই। যার কারণে আমি 10 মিনিট যাবৎ আমি তো বাইকে চিপা দিয়ে চলে আসতেছি, কিন্তু যারা গাড়ি আছে মিনিমাম আমার পিছনে 1000 গাড়ি রেখে আসছি। দেখেন এই হচ্ছে সৌদি আরবের জ্যামের অবস্থা। রাস্তাঘাট বিশাল বিশাল, তারপরেও জ্যাম লেগে যায়। কারণ হচ্ছে অনেক পরিমাণে গাড়ি যখন একসাথে বের হয়ে যায় তখন মানে বিশেষ করে জ্যাম লাগার কারণটা হচ্ছে যে অন্য এক্সট্রা রুটগুলো যেগুলো আছে, এক্সিট রুটগুলো, ওগুলো থেকে যখন গাড়িগুলো আসে তখন হচ্ছে একটা রুট ব্লক হয়ে থাকে। তো এই রুটটা ব্লক হওয়ার কারণে হচ্ছে এইখানে মূলত সমস্যাটা হয়ে যায় যে অন্য গাড়িগুলো যখন এখানে এসে ঢুকার সময় যখন করে তখন একটা লেনের দিকে বন্ধ হয়ে যায়, যার কারণে 2টা লেন থেকে 3টা লেনে গাড়িগুলো সব সেম স্পিডে আসে। তো ওইখানে এসে 2 লেন পাওয়ার কারণে একটা লেন কমে যায়, যার কারণে হচ্ছে এখানে জ্যামটা আর কি লাগে। তো এমনিতে জ্যাম লাগে না সচরাচর, কিন্তু যেই টাইমটাতে হচ্ছে বিশেষ করে মাদ্রাসার টাইম হয় বা মানে মাদ্রাসা ছুটির টাইম বা হচ্ছে অফিস ছুটির টাইম, ওই টাইমগুলোতে একটু জ্যাম লাগে বেশি, কারণ ওই টাইমগুলোতে গাড়ি থাকে বেশি। এখন তো গাড়ি অনেক। আজকে বৃহস্পতিবারের রাত, সৌদিরা আসলে বৃহস্পতিবার রাতে তারা ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয় সবাই। হ্যাঁ, কেউ বাসায় থাকে না ওইভাবে। তো এই জন্য আর কি মূলত জ্যামটা একটু বেশি। তো চলুন দেখি কতটুকু যাওয়া যায়। ঝামেলা আবার হচ্ছে যে পুলিশ থাকে সিভিল বেশে, তো আমি যদি হুটহাট করে যাই চিপা দিয়ে তখন আবার গ্যারামা বলতে মুখালাফা, যেটা আর কি ফাইন দিতে হতে পারে। তো যার কারণে ওইভাবে আর গাড়ি টানতেছি না, নর্মালি যাচ্ছি। মাঝে মধ্যে একটু ফাঁকে বের হইতে হয়। এই যে লেনটা দেখতেছেন বাম সাইডের লেনটা, ওইটাতে আপনি যখন যাবেন ওটা দিয়ে, বিশেষ করে ওটা দিয়ে গেলে হচ্ছে 2000 রিয়াল মোখালাফা, মানে বাংলার আপনি ধরে রাখেন 65,000 সামথিং এরকম। 65 না, সরি, হ্যাঁ 65 এরকম, 65,000-এর মতো মোখালাফা দেবে আপনাকে, আপনি যদি ওই লেনটা দিয়ে যান। এটা হচ্ছে এমার্জেন্সি লেন, বিশেষ করে হচ্ছে কোনো এমার্জেন্সি, যেমন হচ্ছে অ্যাম্বুলেন্স বা কোনো সরকারি কোনো সিস্টেমে যদি কোনো কিছু হয়, যে দেখেন এখানে তাদেরকে ধরছে পুলিশ। জ্যামটা আসলে ভালোই। আজকে বৃহস্পতিবার, আমার আসছে একটু কাজে, না বের হওয়াটাই ঠিক ছিল, তারপর বের হইতে হয়েছে। যাই হোক, বাইক তো এই জন্য একটু প্লাস পয়েন্ট, চিপা দিয়ে কোনো রকম যাওয়া যায়। কিন্তু গাড়ি দেখাচ্ছে আমি 50 টাকারই আমি পিছনে রেখে আসছি, 50 টাকারই এখনও আমার অনেক। আমি এ পর্যন্ত অনেক গাড়ি পিছনে রেখে আসছি, যারা আমার এখন অনেক পিছনে। এই আর কি। তো যাই হোক, সামনে পুলিশ মামা ছিল, বেশি পাইতারা করা যাবে না, কারণ হচ্ছে পুলিশ মামারা পাইলেই মনে করেন সামনে পাইলেই চলে, আপনাকে মনে করেন বামে দিয়ে রাইখা দিব আস্তে করে। আরও জ্যাম বের হতে হবে অনেক দূর, মোটামুটি 2-3 কিলোমিটার। আমি এই পর্যন্ত 4-5-6 কিলোমিটার জাম পার হয়ে আসছি। তো ওই জামগুলো আসলে আমার জন্য, আমার বাইক অলওয়েজ 60-65 স্পিডেই আসছিল, তো যেটা বাংলাদেশে নর্মাল স্পিড থাকে গাড়িতে। তো 60-65 স্পিড মানে আছে এত বেশি না, হ্যাঁ। তো তারপরে আমি সবার সাথে ভালো স্পিডে রান করতেছিলাম, কারণ গাড়িগুলো 30-35 অনেক জায়গায় এসে দাঁড়ায় ছিল, কিন্তু আমার দাঁড়ানো হয়েছে না, কারণ হচ্ছে আমার বাইক। আমি লেনের মাঝখান দিয়ে চলে আসতে পারছি বারবার করে চিপা দিয়া, কারণ এখানে রাস্তাগুলো অনেক বড় বড় থাকে, যার কারণে দেখা যায় এখান দিয়ে আমি যখন মুভ করি তখন মোটামুটি একটা জায়গা থাকে, হ্যাঁ, মুভ করার মতো ভালো একটা জায়গা থাকে, যেটা দিয়ে হচ্ছে আমি মুভ করতে পারি সাডেনলি চাইলেই।
সবার 100-তে চলে গেছে, স্পিড সবার মোটামুটি। এখন জ্যামটা থাকবে না, কারণ সামনে কোনো মানে এন্ট্রি নেই, সবগুলো এক্সিট, যার কারণে জ্যামটা হয়তো বেশি পড়বে না আশা করি ইনশাআল্লাহ। চলুন, লং টাইম কথা বললাম। আসলে ব্লগ করতে গেলে কিছু কিছু জিনিস হচ্ছে, যেমন কোনো কাহিনী, গল্প বা কোনো কিছু বলা, আমি আসলে প্রথমবার, যার কারণে হচ্ছে আমি একটু নার্ভাস ফিল করি কথা বলতে গেলে। হ্যাঁ, তো এটার জন্য অনেক সময় কথা বলতে গিয়ে কথা হারিয়ে ফেলি। আর এটা স্বাভাবিক। আসলে ফার্স্ট টাইম যেরকমটা বুঝতাম বা যেরকমটা চিন্তা ভাবনা করতাম, মোটর ব্লগিং কী সোজা, কী সুন্দর ক্যামেরা, কী সুন্দর দৃশ্য, আর ভাইয়ারা খালি কথা বলতেই থাকে, মানে অন্যরকম একটা ফিলিংস। মানে যখন তারা মোটর ব্লগিং করে, আসলে একটা জিনিস আমি জানি না সবাই কেমনভাবে নেয় ভিডিওগুলো। আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, তো ভিডিওগুলো আমরা যখন দেখি, বিশেষ করে ভিডিওতে আমরা যে ভিডিওর ক্যারেক্টারগুলো থাকে, যেমন ধরেন হচ্ছে একটা ঘটনা বলতেছে, তখন এরকম মনে হয় যেন সে মানে ভিডিওটা কিন্তু সে করছে অনেক দিন আগে, বাট পোস্ট করতে করতে মেবি তার কাছে 3-4 দিন 5 দিন সময় নিয়ে যায়। তো এই 5 দিন পরে আমাদের কাছে পোস্ট করার পরেও আমাদের কাছে মনে হয় যে এখন সে ঘুরতেছে আমাদেরকে নিয়ে, আমরা তাদের কথাগুলো শুনতেছি, সে রিসেন্টলি এগুলা ছাড়ছে কিংবা সে লাইভ করতেছে, এরকম একটা ফিল আছে। তো এই জিনিসটা আসলে যখন আমরা কোনো ভিডিও দেখি কারো প্রিয় মানুষের, যেগুলো আছে মোটো ব্লগারদের মধ্যে, আমরা যাদের ভিডিওগুলো ভালো লাগে, আমরা যাদের ভিডিওগুলো দেখি, বিশেষ করে ওদের ভিডিওগুলোতে আমরা ওরকমটা ফিল করে থাকি। হ্যাঁ, তো আসলে তখন ভাবতাম কি, আরে কি সুন্দর ভাই ভিডিও বানাইতেছে, হ্যাঁ, একটা ক্যামেরা লাগায় কি ধরনের রঙ বেরঙের কথা, রসের রঙের কথা। এমনিতে সাধারণত আমরা বন্ধুবান্ধবরা একসাথে হইলে বিভিন্ন ধরনের কথাবার্তা বা অনেক আনন্দ, মজা, হ্যাঁ, উল্লাস, আমরা অনেক কিছু করি। বাট যখন আমরা ক্যামেরাটা আমি যখন চালু করি, তখন দেখা যাচ্ছে ক্যামেরাটা চালু করার পর আমার ওইভাবে মানে কি বলবো, তখন বলার মতো ভাষা থাকে না। একটা সময় দেখা যায় যে আমি আমার ভাষাগুলো হারায় ফেলি, যে আসলে বাসা থেকে বের হইতেছি, বের হওয়ার সময় যে আজকে ব্লগের মধ্যে এরকম কিছু কথাবার্তা বলবো, বের হওয়ার পরে যখন ব্লগ স্টার্ট করি, ক্যামেরা স্টার্ট করার সাথে সাথে আমার ব্লগ গায়েব। তো এটা হচ্ছে আসলে ফার্স্ট টাইম এরকমটা হবে স্বাভাবিক। আস্তে আস্তে যখন আমি যখন কথা বলতে বলতে যখন আমি অভ্যস্ত হয়ে যাব, তখন দেখা যাচ্ছে একটা সময় আমি আমার কাছে কথা বলতে সেটা আমার জন্য কোনো ব্যাপার না, যেরকম বড় বড় মোটো ব্লগাররা করে থাকে। তো ওইরকম আমারও একদিন ইনশাআল্লাহ হবে। তো এই জন্যে আপনাদের দোয়া ও ভালোবাসার প্রয়োজন। যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমাকে উৎসাহিত করবেন কমেন্টের মাধ্যমে, হ্যাঁ, যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তারপর যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে, সেটাও আমাকে দেখিয়ে দিবেন, কারণ ওটার দ্বারাতে আমি আরও বেশি আমি অনেক কিছু শিখতে পারবো আপনার কাছ থেকে। তো জানি না আমার এই ভিডিওগুলো কারা কারা দেখবে বা কাদের কাছে যাবে, কারণ আমি এখনও ভিডিও তো আপলোড করিনি। যখন আমি আপলোড করব তখন হয়তো কিছু মানুষ দেখবে, কিছু মানুষ দেখবে না। তো তাদের মধ্যে থেকে যারা দেখবে আমার ভিডিওগুলো, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওতে আপনারা যেহেতু ওরকম ভিডিও যারা মানে এই ভিডিওগুলো তো তারাই দেখবে যারা মোটো ব্লগারদের ভিডিও পছন্দ করে। তো এই রিলেটিভ মানুষদের কাছে আমার একটা উদারত আহ্বান থাকবে, যেন তারা কী করে আমার ভিডিও থেকে যে কোন ধরনের জিনিসটা হলে আমার ভিডিওতে ভালো হবে বা কিভাবে ভিডিওটা করলে, হ্যাঁ, কখন কি করলে না করলে, সেই জিনিসে আমাকে কমেন্টের মাধ্যমে তারা যেন আমাকে কিছু কি এক্সপ্লেন করে, যে আমাকে তারা কিছু পথ প্রদর্শন করে, যেন আমি সেটা থেকে কিছু শিখতে পারি, কিছু বুঝতে পারি যে হ্যাঁ আমার আসলে এই জিনিসটা করা দরকার, ওই জিনিসটা হ্যাঁ এটা ছাড়া দরকার। তো এই জিনিসগুলোর জন্য আমি আসলে যাই হোক, গাড়ি আমাকে ডিপার মারতেছে, তার খুব তাড়া। তো এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে আপনাদের কাছে আমার উদারত আহ্বান রইল, যে আমি ভিডিওগুলো যখনই আপলোড করব, যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন। আমি আসলে ওরকম কিছু না যে আমি মোটো ব্লগার, এটা আমার স্বপ্ন। সত্যি কথা বলতে, যে মোটো ব্লগিংয়ের যে ব্যাপারটা, এটা আমার অনেক আগের স্বপ্ন, যেটা আমি বাংলাদেশে করতে পারি নাই। সো আলহামদুলিল্লাহ সৌদিতে আসছি, এটা আল্লাহ তাআলার অনেক অশেষ নিয়ামত এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি এই যে দেখেন সৌদি আরব আসছি। আমি বাংলাদেশে যখন 250 সিসি বাইকের কোনো পারমিট নেই, তো ওই টাইমটাতে আমি 250 সিসির বাইক চালাই সৌদিতে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো দেখেন
এটা আল্লাহ তাআলার একটা রহমত। কারণ বাংলাদেশে আমি 150 সিসির উপরে বাইক চালাইনি। হ্যাঁ, সত্যি কথা যেটা, তখন তো বাংলাদেশে বাইক ছিল না 150 সিসির উপরে, 165 সিসি পর্যন্ত পারমিট ছিল। তো সেই ক্ষেত্রে আমি সৌদি আরব আসার পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানে অন্যদের বাইক টেস্ট ড্রাইভের জন্য আমি 1000 সিসিও চালাইছি আলহামদুলিল্লাহ। তো 1000 সিসির ফিল্ডও আমি নিয়েছি একটা সময়, 600 সিসির ফিল্ডও নিয়েছি। তো এরকম বিভিন্ন যেই হায়ার সিসি বাইক আছে, এই দেশে তো হায়ার সিসি বাইকের পারমিট আছে, তো দেখা যাচ্ছে অনেক হায়ার সিসি বাইকের যে ফিল্ডগুলো আমি সেটাও নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এটার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। তো আমি ভিডিও বানাই আসলে কাজের ফাঁকে ফাঁকে, মাঝে মধ্যে ভিডিও বানাই, অনেক সময় ভিডিও বানাই না, সবসময় ভিডিও ছাড়িও না, মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, আবার মাঝে মধ্যে মানে গায়েব হয়ে যাই কোনো কাজের চাপ থাকলে। তখন দেখা যাচ্ছে প্রবাস আসলে আমাদের মেন হচ্ছে আমাদের যেই আসল কাজ, সেটা হচ্ছে আমাদের আসল টপিক। ভিডিওতে ক্যামেরা কিনছি, ভিডিও বানাতে হবে, আমার কাজটা ছেড়ে সেটা না। হ্যাঁ, আমার কাজ আগে, দেন হচ্ছে আমার ভিডিও। আমি যখন সময় পাবো তখন আমি একটা ভিডিও বানাবো, কোনো একটা রিলেটিভ কোনো কিছু একটা সামনে আসলো তখন সেই ব্যাপারে কিছু কথা বলা, তো সেটাই হচ্ছে আসল টপিক আমাদের। তো মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা সাক্ষাতের উদ্দেশ্যে কিছু ভিডিও বানানো, সেই উদ্দেশ্যে। তো এই জন্য আর কি মাঝে মধ্যে ভিডিও বানাই। আর ক্যামেরাটা কেনার উদ্দেশ্য হচ্ছে দেখাচ্ছে মোবাইলে ভিডিও করলে, মোবাইলে ওইভাবে মানে মোবাইলটা যখন আমি স্ট্যান্ড আমার ইয়েতে ক্যামেরাতে আগে যখন আমি মোবাইল দিয়ে ভিডিও করতাম, তো আমার মোবাইলেও মোটামুটি ভিডিও ফুটেজ ভালোই আসতো, কিন্তু তারপরে মানে কেমন যেন একটা মানে মোটর ব্লগিং যে একটা ফিল আসা, সেটার ক্ষেত্রে অ্যাকশন ক্যাম না হলে যেন ফিলটা পাওয়া যায় না পুরোপুরি। হ্যাঁ, যে মোটর ব্লগের মানে হচ্ছে তার ক্যামেরা হেলমেটে একটা ক্যামেরা থাকবে, অ্যাকশন ক্যামেরা যদি না থাকে তাহলে তো আর মোটর ব্লগারের ফিলটা কই পাইলাম আর। তো এই জন্যে আসলে অনেক শখের বসে সেই জিনিসটা কিনছি। অ্যাকচুয়ালি জানি না কতটুকু এটা দিয়ে আমার মানে কি করতে পারবো বা না পারবো, সেটা হচ্ছে বাকিটা আল্লাহর উপর। কিন্তু আমার যেই ইচ্ছে বা শখ ছিল, আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আমার শখগুলো যেভাবে হোক আমি আলহামদুলিল্লাহ পূরণ করতে পারছি, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো অনেকের স্বপ্ন দেখেন, আমরা এই প্রবাসে আছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেকের স্বপ্ন হচ্ছে একটা বাইক কিনা। তো আমারও একটা স্বপ্ন ছিল, সত্যি কথা বলতে আসলে আমিও বাংলাদেশ থেকে আসছিলাম যে আমি যখন সৌদি যাব, সৌদি গিয়ে আমি টাকা আর্ন করে তখন আমি একটা বাইক কিনবো বাংলাদেশে এসে, তখন আমি মোটর ব্লগিং করব। হ্যাঁ, তাদের মতো মোটর ব্লগার হব, রেগুলার ব্লগ করব, বিভিন্ন জায়গাতে ঘুরবো। তো আলহামদুলিল্লাহ সেই জিনিসটা বাংলাদেশে করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এই দেশে আইসা এই জিনিসটা করার তৌফিক দিছে। আমি এইখানে আইসা দেখেন, আর এই দেশে বাংলাদেশে তো রুটঘাট তো সবাই জানে যে কী অবস্থা, কিন্তু এই দেশে দেখেন রুটঘাট খুব ভালো। হ্যাঁ, রুটঘাট নিয়ে কোনো চিন্তা নেই, আপনার খুব ভালো রুট। তারপরে স্পিড করবেন, তাও আপনার এরকম রোড আছে যে এই রোডে গিয়ে আপনার এই ফুল স্পিড দেওয়ার পরে আপনার কোনো সমস্যা হবে না। যেমন এটা হচ্ছে আমি সর্বোচ্চ আমি যখন মদিনা থেকে তায়েফ থেকে আসি, তো তায়েফ থেকে আসার সময় এটাতে আমি সর্বোচ্চ 155 পর্যন্ত টপ স্পিড উঠাইছি। তো 155 পর্যন্ত উঠাইছি, তখন এই রুটটা ছিল হচ্ছে 120-এর রুট। তো আমরা ক্যামেরা দেখে দেখে তখন গাড়িটা চালাইছি হচ্ছে, এই দেশে তো সিস্টেম হচ্ছে স্পিড ক্যামেরা আছে, আপনি যখন যেই রুটের যেই পারমিট আছে, যেমন ধরেন এই রুটটা এখন বর্তমানে আমি যেটাতে যাচ্ছি এটা হচ্ছে 90 পর্যন্ত, আপনি এখান থেকে হয়তো 5-7 বেশি স্পিডে যাইতে পারবেন, কিন্তু তার বেশি গেলে যখন আপনি 100-তে চলে যাবেন তখন আপনাকে কি করবে স্পিড ক্যামেরা, আপনাকে এনি টাইম যে কোনো এক সময় আপনার মানে যখন আপনার স্পিডটা বেশি থাকবে তখন মানে ছবি উঠাই ফেলবে। আর ছবি উঠাইছে মানে আপনার বাংলার ধরেন 8-10 হাজার টাকা আপনাকে গণতে হবেই। হ্যাঁ, সেটা আপনাকে গণতে হবে। ইভেন আমি একটা ক্যামেরা খাইছি আমার এই গাড়ি কেনার পরে, ফার্স্ট একটা ক্যামেরা খাইছি, তো এটা 300 রিয়ালে ছিল। 300 রিয়াল মানে তো বুঝে নিই কত টাকা। হ্যাঁ, বাংলাদেশের প্রায় হচ্ছে কত 9,000 9,500 উপরে, 9,600-700 সামথিং এরকম। হ্যাঁ, তো যাই হোক, তো এরকম আর কি। এই জন্যে কিছু কিছু রুট আছে, যেমন হচ্ছে মদিনা রুট। আমরা যখন মদিনায় যাব, মদিনা রোডে গেলে মদিনা রোডের টপ স্পিডই হচ্ছে 140। তো 140 আমি হচ্ছে 140-এ তো আর অলওয়েজ টানা একটা গাড়ি মানে না, ঘন্টা তো টানা যাবে না, হয়তো 120, 30, 25 এরকম। হ্যাঁ, মানে একটু আপ ডাউন করে করে আমরা গাড়ি চালাই, এটাই তো। তো এই দেশে গাড়ি চালায়, রুট গাড়ির জন্য গাড়ি চালায় মজা আছে আলহামদুলিল্লাহ, সেটার ক্ষেত্রে কোনো প্যারা নাই। আর বাংলাদেশে হলে দেখা যায় এই যে 10 মিনিট কি 5-7 মিনিটও 100-120-এ টানা যায় না। আমি তো চালাইছি বাংলাদেশে,
তো কতক্ষণ চালানোর পরেই আপনার ব্রেক করতে হয়, একটু পর পর ব্রেক করতে হয়। গাড়ি আসতেছে একটা টেম্পু চলে আসছে, একটা রিক্সা চলে আসছে। হ্যাঁ, এই দেশে তো রিক্সা তো নাই। হ্যাঁ, এমনিতে তো এই দেশে সব গাড়ি, তো সব গাড়ি তো মনে করেন নর্মাল স্পিড হলেও দেখা যায় প্রত্যেকটা গাড়ি যদি কম সিসিরও হয় তাহলেও তারপরে তারা 200 আপ করতে পারে একটা গাড়ি। হ্যাঁ, যেগুলো প্রাইভেট কার আছে। তারপরে তো এই দেশে তো স্পোর্টস কারের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে স্পোর্টস কার আছে এই দেশে। হ্যাঁ, এই যে রাস্তাতে বের হচ্ছি কত ধরনের গাড়ি দেখতেছি, কত স্পোর্টস কার, তারপর কত লাক্সারিয়াস কারগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বাংলাদেশে সচরাচর খুব কম দেখা যায়, অ্যাভেলেবেল না আর কি। ওরকম আছে, তবে টুকটাক কয়েকজনের যারা ভালো টাকা পয়সা আছে। কিন্তু এই দেশে মানে হচ্ছে বাংলাদেশে যেমন কি বলে, এই দেশে বাংলাদেশে তো সবাই মোটরসাইকেল এভাবে অ্যাভেলেবেল কিনতে পারে না, সত্যি কথা যেটা। কিন্তু এই দেশে সৌদি যারা এই দেশের নাগরিক বিশেষ করে, তাদের মানে গাড়ি নাই বলতে গেলে